আমরা অনেক সময় দেখি একজন স্টুডেন্ট পাইথনের উপরে একটি বড় কোর্স শেষ করে ফেলে। কোডিং এর উপরে, প্রোগ্রামিং এর উপরে সে বছরের পর বছর কোর্স করে ফেলে। ১ বছর মেয়াদি হোক, ৪ বছর মেয়াদি হোক। কিন্তু সে একটা কোড রান করে দেখাতে পারে না। এটি কেন হয়? এটি এই জন্য হয়, এর জন্য দায়ী হলো ২ ব্যক্তি। ১ নম্বরে দায়ী হলো টিচার, যিনি বুঝাচ্ছেন তাকে সম্পূর্ণটা ঢেলে দিচ্ছে না। আর দ্বিতীয়ত দায়ী হচ্ছে স্টুডেন্ট, যা তাকে দেওয়া হচ্ছে সেটা সে বুঝে প্র্যাকটিস করতেছে না। আবার তিথি রয়, জি স্যার। আপনি আমার সব কথা স্পষ্ট বুঝতে পেরেছেন? জি স্যার। থিওরিটা বুঝতে পেরেছেন? জি স্যার। পাশাপাশি প্র্যাকটিক্যালটা বুঝতে পেরেছেন? জি স্যার। যা বলেছেন সত্য বলেছেন? জি স্যার। আচ্ছা, আপনি কি আমাকে কখনো সামনাসামনি দেখেছেন? মনে হয় না স্যার। মনে হয় না। আমাকে দেখার কথাও না। আমার আশেপাশের যেই মানুষ রয়েছে এলাকার মধ্যে অনেকেই আমাকে চিনে না। কারণ আমি একদম ভদ্র করে পড়াশোনা করে জাতির সামনে বের হয়েছি। যার জন্য অনেকেই আমাকে চিনে না, আমি অনেককেই চিনি না। এর জন্য আপনারও তো দেখাটা মনে হয় না পসিবল। যাই হোক, তো যা বলেছেন সত্য বলেছেন, তাই তো? আমি তো বাধ্য করিনি। জি স্যার। তো আশা না করা স্যার। যায় আপনাদের যা দিচ্ছি, আপনারা সঠিকভাবে পাচ্ছেন তো? জি স্যার। এবং এটার উপরে প্র্যাকটিস করে ভবিষ্যতে ভালো একটা রেজাল্ট, ভালো একটা শিক্ষা আমাকে উপহার দিতে পারবেন না? অবশ্যই স্যার। ইনশাআল্লাহ, ঠিক আছে। জি স্যার। আজকের ক্লাসটা কেমন লাগলো বলেন তো শর্ট করে? স্যার ভালো লাগছে, নতুন কিছু শিখতে পারলাম। আপনি জানেন অনেক প্রতিষ্ঠান আছে আমার জানা মতে একটা কোড রান করতে পারে না। কিন্তু আলহামদুলিল্লাহ আশা করি আপনারা ১ম ক্লাসে রান করতে পারবেন। পারবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ স্যার। হ্যাঁ, জাহাঙ্গীর হোসেন, রাকিবুল ইসলাম, আমার এই যে আলোচনা করেছি প্র্যাকটিক্যালটা বুঝতে পেরেছেন? জি স্যার। আমি আরো এটার উপর আলোচনা করব, আরো ক্লিয়ার হবে। আচ্ছা, তিথি রয়, জি স্যার, বুঝতে পেরেছি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, ঠিক আছে। আমি এখন আমি আমার এখানে যতটুকু থিওরিক্যাল আলোচনা করেছি রাকিবুল ইসলাম, এতটুকু কি আপনি স্পষ্ট শুনতে এবং বুঝতে পেরেছেন? জি স্যার। জি স্যার। প্র্যাকটিক্যালি দেখালে ইনশাআল্লাহ তাআলা যদি ভিডিওটা দিয়ে দেই বাসায় প্র্যাকটিস করে করতে পারবেন না? জি স্যার, প্র্যাকটিক্যালি দেখলে বিষয়টা আরো একটু হ্যাঁ, ইজি হ্যাঁ, হয়। ইনশাআল্লাহ আমি প্র্যাকটিক্যালি যাচ্ছি, একদম লাইন বাই লাইন আলোচনা করব। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ১ বছর মেয়াদী অ্যাডভান্স সার্টিফিকেট কোর্স ইন কম্পিউটার টেকনোলজি কোর্সের সকল শিক্ষার্থীদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমরা প্রোগ্রামিং পাইথনের উপরে থিওরি এবং প্র্যাকটিক্যাল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। তো আমাদের সামনে স্ক্রিনে একটি প্রশ্ন রয়েছে ২০২৩ সালের, যেটি প্রোগ্রামিং পাইথনের উপর। আমরা এই প্রশ্নের উপরে কিছু থিওরি আলোচনা করে খুব দ্রুত এই প্রোগ্রামের উপর যে প্র্যাকটিক্যাল রয়েছে তার বেসিক যেই প্রাথমিক বিষয়গুলো রয়েছে সেগুলোর উপর আমরা ইনশাআল্লাহ তাআলা আলোচনা করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই প্রশ্নটির মধ্যে ক বিভাগে রয়েছে ১০ নম্বর, যার মধ্যে ১০টি প্রশ্নের উত্তর লিখতে হবে। আর খ বিভাগে রয়েছে আমাদের ১১ নম্বর ক্রমিক থেকে ১৯ নম্বর পর্যন্ত ১০টি প্রশ্ন, যাতে ২ মার্ক করে রয়েছে। আমরা এখানে ২০ নম্বরের পরীক্ষা হবে। আর যদি আমরা ঘ বিভাগে লক্ষ্য করি, এখানে আমাদের ৬টি প্রশ্ন রয়েছে, যার প্রতিটি প্রশ্নের মান হলো ৫ করে ৩০ নম্বর। তো আমরা এখন ক বিভাগ থেকে গ বিভাগ পর্যন্ত প্রশ্নের সমাধানে যাই। আমাদের এখানে প্রোগ্রামিং পাইথনে আমাদের ক বিভাগে রয়েছে প্রোগ্রামিং বলতে কি বোঝায়। এখানে বিষয়টা হচ্ছে আমরা এটার প্র্যাকটিক্যালটাও বুঝতে হবে, থিওরিটাও বুঝতে হবে। তো প্রথমে আমরা প্র্যাকটিক্যালটা নিয়ে আলোচনা করি। কম্পিউটারকে নির্দিষ্ট কাজ করানোর জন্য আমরা আমাদের কম্পিউটারকে নির্দিষ্ট যেই কাজ করাতে চাই, যেই প্রোগ্রামিংয়ে, যেই কোডে, যেই কোডিং এ কাজ করাতে চাই, তাতে কাজ করানোর জন্য প্রোগ্রামিং ভাষায় নির্দেশনাবলী লেখার প্রক্রিয়া কি? নির্দেশনা লেখার কিছু নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে, যে প্রক্রিয়াগুলো সম্পর্কে আমি কিছুক্ষণের মধ্যে বিস্তারিত আলোচনা করব। ওই নির্দিষ্ট প্রক্রিয়াগুলোকে প্রোগ্রামিং বলা হয়। এখন প্রোগ্রামিং ভাষায় যে নির্দেশনাবলী রয়েছে তা যদি আমরা সঠিকভাবে সে নির্দেশনা অনুযায়ী কাজ না করি, অর্থাৎ আমরা কোডিং না লিখি কিংবা কোডিং না প্রদর্শন করি বা আমরা মেনটেন না করি, তাহলে প্রোগ্রামিং আমরা কখনো কাজ করতে পারবো না।
আমি যখন আজকে প্রোগ্রামিং নিয়ে আলোচনা করব প্র্যাকটিক্যাল, তখন আমি দেখাবো সঠিকভাবে কাজ করলে কি হয়, বা একটু ভুল করলে কি হয়, বা কিভাবে করতে হয় শুরু থেকে শেষ পর্যন্ত। তো এখানে আমাদের মূল বিষয়টা দাঁড়ায়, প্রোগ্রামিং হচ্ছে কম্পিউটারকে নির্দিষ্ট কাজ করানোর জন্য প্রোগ্রামিং ভাষায় নির্দেশনাবলী লেখার প্রক্রিয়াকে প্রোগ্রামিং বলে। এই সংজ্ঞাটা অবশ্যই অবশ্যই আসবে, এবং এটা আমরা লিখলেই মার্ক পাবো একদম ছোট করে। তারপর হচ্ছে পাইথনে ব্যবহৃত যে কোনো 6টি কিওয়ার্ডের নাম লিখো। এখানে আছে ইফ, ইলস, ইলিফ, হুইল, ফর, ব্রেক। আমরা আমাদের প্র্যাকটিক্যালের ধারাবাহিকতা অনুযায়ী আমরা বিভিন্ন কিওয়ার্ড সম্পর্কে বিস্তারিত আলোচনা সহ প্র্যাকটিক্যালে যাব ইনশাল্লাহ। তো এই কিওয়ার্ড গুলো আমরা মুখস্থ করে ফেলবো, এবং যাদের পরিচিতি আমরা পরবর্তীতে ইনশাল্লাহ আরো বিস্তারিত জানবো প্রশ্নের আলোকে। তারপর হচ্ছে ভেরিয়েবল কি, প্রোগ্রামে তথ্য সংরক্ষণের জন্য ব্যবহৃত নামযুক্ত মেমোরিকে। আমরা যদি কোনো তথ্য প্রোগ্রামে সংরক্ষণ করতে চাই, তাহলে নামযুক্ত আমরা যেই ভেরিয়েবল গুলো নিয়ে থাকি, অর্থাৎ প্রোগ্রামে তথ্য সংরক্ষণের জন্য ব্যবহৃত নামযুক্ত মেমোরির স্থানকে ভেরিয়েবল বলে। ভেরিয়েবলটা সম্পর্কে আমরা প্র্যাকটিক্যালি গেলে আমাদের আরো ক্লিয়ার হবে, আমি কিছুক্ষণ পরেই যাব। তো সংখ্যাটা আমাদের থিওরিক্যাল কি দাঁড়াচ্ছে, প্রোগ্রামে তথ্য সংরক্ষণের জন্য আমরা যেই তথ্যগুলো চাই, যে তথ্যগুলো দিয়ে আমরা কোডিং করতে চাই, প্রোগ্রামিং করতে চাই, সেই তথ্যগুলো প্রোগ্রামে তথ্যগুলো সংরক্ষণের জন্য ব্যবহৃত নামযুক্ত মেমোরির স্থানকে ভেরিয়েবল বলে। কারণ আমরা এক একটা নামে ভেরিয়েবল নিয়ে তথ্যকে সংরক্ষণ করব। তারপর হচ্ছে অপারেন্ট ও অপারেটরের সংজ্ঞা লেখো। আমি ইতোপূর্বে আমার লেখা কিছু থিওরি দিয়েছিলাম অপারেটর সম্পর্কে, প্রায় 7 পৃষ্ঠার। ওখানে বিস্তারিত বর্ণনা আছে, আর আমি এখানে ছোট করে বলি, অপারেন্ট হলো যে যাটার উপরে কাজ করা হয় তাকে অপারেন্ট বলে। আর অপারেটরটা হচ্ছে যে চিহ্নগুলো দিয়ে অপারেন্টের উপরে কাজ করা হয়, সোর্স প্রয়োগ করা হয়, প্রোগ্রামিং করা হয়, যে চিহ্নগুলা দিয়ে, যাকে আমরা মাইক্রোসফটের ভাষায় সিম্বল বলে জানি, ওগুলাকে বলে অপারেটর। আর প্রোগ্রামিং এর ভাষায় বলে অপারেটর। এই চিহ্নগুলাকে প্রোগ্রামিং এর ভাষায় বলা হয় অপারেটর, মাইক্রোসফটের ভাষায় বলা হয় সিম্বল। আচ্ছা, যাই হোক, এখন মূল বিষয় দাঁড়াচ্ছে অপারেন্ট। যে ডাটা অপারেন্ট হলো যে ডাটার উপর কাজ করা হয়, যে তথ্যের উপরে কাজ করা হয় তাকে বলে অপারেন্ট। যেমন এ ও বি, এ ও বি হলো অপারেন্ট। এখানে আছে এ প্লাস বি, তো এই প্লাসটা হচ্ছে অপারেটর। এখানে মাইনাস চিহ্ন থাকলে মাইনাসটাও হচ্ছে অপারেটর, গুণ চিহ্ন থাকলে গুণটাও হচ্ছে অপারেটর। অপারেটর হচ্ছে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, অ্যারিথমেটিক অপারেটর, সাবস্ক্রিপ্ট অপারেটর, মডুলাস অপারেটর। আমি এগুলো নিয়ে বিস্তারিত একটা আমার যেটা দিয়েছিলাম থিওরিক্যাল নোট, সেটা আপনারা পড়ে নেবেন। তো আমাদের এখানে মূল বিষয় দাঁড়াচ্ছে এ প্লাস বি এর মধ্যে এ বি হচ্ছে একটা অপারেন্ট, আর তার মধ্যে যে চিহ্নটা কাজ করছে এটা হলো অপারেটর। তারপরে হচ্ছে স্টেটমেন্টের সিনট্যাক্স লেখো। এটা হচ্ছে ইফ কন্ডিশন কোলন আর এন্টার দিয়ে দিতে হবে স্টেটমেন্ট। এটা কিছু কিছু বিষয় আমাদের মুখস্থ করতে হবে, এবং পরবর্তীতে আমরা প্র্যাকটিক্যাল ইনশাআল্লাহ যাব। হুইল লুপ ব্যবহার করা হয় কেন, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। কোন শর্ত সত্য থাকা পর্যন্ত একই কাজ বারবার সম্পাদনের জন্য। আমরা প্রথমে একটা কাজ করেছি, এই কাজটা ভুল হয়েছে, কিন্তু আমাদের সঠিক শর্তের মধ্যে যেতে হবে। এই হুইল লুপটার মাধ্যমে আমরা সঠিক তথ্যে যাওয়ার জন্য বারবার রান করে, বারবার কমান্ড প্রয়োগ করে আমরা আমাদের সত্য শর্তের মধ্যে যেতে পারি। অর্থাৎ কোন শর্ত সত্য থাকা পর্যন্ত একই কাজ বারবার সম্পাদনের জন্য হুইল লুপের মাধ্যমে একটি কাজ, একটি সোর্স, একটি কোড বারবার সম্পাদনের মাধ্যমে আমরা আমাদের চূড়ান্ত যে রেজাল্ট রয়েছে, চূড়ান্ত যে কাঙ্ক্ষিত ফলাফল রয়েছে, যে সত্য তথ্য রয়েছে, সেখানে আমরা যেতে পারি। এটা হচ্ছে হুইল লুপের কাজ। তারপরে পাইথনের লিস্ট অপারেশন কয় প্রকার ও কি কি? এটা হলো 3 প্রকার। আমরা দেখতে পাচ্ছি কনকেটেনশন প্লাস, তারপরে হচ্ছে রিপিটিশন, তারপরে হচ্ছে মেম্বারশিপ, ইন নট ইন। এই হলো বিষয়। এইগুলো আমরা থিওরিক্যাল গুলো মুখস্থ করে ফেলবো পরীক্ষার খাতায় লেখার জন্য। অ্যালগরিদম কি? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় অধিকাংশ সময় থাকে। কোন সমস্যা সমাধানের ধাপে ধাপে নির্দেশনাকে অ্যালগরিদম বলে। অ্যালগরিদম পরীক্ষায় বাস থাকবে, এই জন্য আমরা এটা পড়ে নিব। কোন সমস্যা সমাধানের ধাপে ধাপে নির্দেশনাকে অ্যালগরিদম বলে। তারপরে হচ্ছে লিস্ট ও সেটের মধ্যে পার্থক্য কি? লিস্ট কি? লিস্ট হচ্ছে ক্রমানুসারে থাকে, আর সেট হচ্ছে ক্রমানুসার নিশ্চিত নয়, এরকম একটা বিষয়। যে ক্রমানুসারটা থাকবে সেটা নিশ্চিতভাবে নেওয়া যাবে না, আর লিস্টটাতে ক্রমানুসারে নিশ্চিতভাবে নেওয়া যাবে। লিস্টটা হচ্ছে ডুপ্লিকেট মান রাখা যায়, আর সেটে ডুপ্লিকেট মান রাখা যায় না। লিস্টের মধ্যে একই রকম মান আমরা যত খুশি তত রাখতে পারবো, বাট সেটের মধ্যে ডুপ্লিকেট মান রাখা যাবে না।
আর লিস্টটাও অধিক হারে ব্যবহার হয়, সেটটাও অধিক হারে ব্যবহার হয়। তারপরে হচ্ছে ডিকশনারি বলতে কি বোঝায়? কি ও ভ্যালু এর সমন্বয়ে গঠিত ডাটাকে ডিকশনারি বলে। অর্থাৎ কি ও ভ্যালু এর সমন্বয়ে গঠিত ডাটাকে ডিকশনারি বলে। উদাহরণ দিয়ে দিয়েছি জাস্ট একটু দেখার জন্য, আমরা প্র্যাকটিক্যালি গেলে ইনশাল্লাহ এগুলো জানবো। যাই হোক, এখন 1 নম্বর মার্কের জন্য আমি এখানে বিস্তারিত লিখেছি, সব পড়ার দরকার নেই। 1 নম্বর মার্কের জন্য এতটুকু লিখলেই হবে, উদাহরণ চাইনি। জাস্ট ডিকশনারি বলতে কি বোঝায়, আর উদাহরণ আপনারা চাইলে দিতেও পারেন, কোনো সমস্যা নেই। তারপরে হচ্ছে খ বিভাগ, কম্পাইলার ও ইন্টারপ্রেটারের মধ্যে পার্থক্য। কম্পাইলার হলো সম্পূর্ণ প্রোগ্রাম একেবারে মানে একসাথে অনুবাদ করে। কম্পাইলার প্রোগ্রামটার কাজ হচ্ছে সম্পূর্ণ প্রোগ্রামকে একবারে একই সাথে অনুবাদ করে। আর ইন্টারপ্রেটারটা হচ্ছে লাইন বাই লাইন অনুবাদ করে। যেমন আমরা যদি কখনো কোনো সফটওয়্যারের মাধ্যমে একটি বিষয়ের ব্যাখ্যা জানতে চাই, কম্পাইলেটর মাধ্যমে আমরা একদম একই সাথে সব অনুবাদ পাবো, আর ইন্টারপ্রেটারের মাধ্যমে আমরা লাইন বাই লাইন অনুবাদ পাবো। আর কম্পাইলারটা দ্রুত কাজ করে, ইন্টারপ্রেটারটা তুলনামূলক কাজ করে। তারপরে এখানে ত্রুটি শেষে দেখায়, আর ইন্টারপ্রেটারটা হচ্ছে ত্রুটি সঙ্গে সঙ্গে দেখায়। এইগুলো হচ্ছে পার্থক্য, আমরা একটু পরে বুঝে নেব ইনশাআল্লাহ। পাইথনে ভেরিয়েবল নামকরণের নিয়মাবলী উল্লেখ করো। ভেরিয়েবল নামকরণের এই যে নিয়মটা দিয়ে রয়েছে 12 নম্বরে, এটা আপনারা অবশ্যই মুখস্থ করে ফেলবেন। এটা প্র্যাকটিক্যাল কাজ করার জন্য আমাদের আবশ্যিকভাবে লাগবে। পাইথনে ভেরিয়েবল নামকরণের নিয়ম হলো অক্ষর বা ড্যাশ দিয়ে শুরু করতে হবে, সংখ্যা দিয়ে শুরু করা কখনোই যাবে না। পাইথনে ভেরিয়েবল সংখ্যা দিয়ে কখনো শুরু হয় না। কিওয়ার্ড ব্যবহার করা যাবে না, স্পেস ব্যবহার করা যাবে না। বড় ছোট হাতের অক্ষর ভিন্ন ধরা হয়, এই জন্য যেখানে বড় হাতে সেখানে বড় হাতের দিতে হবে, যেখানে ছোট হাতে সেখানে ছোট হাতের দিতে হবে। লজিক্যাল অপারেটরের এর বর্ণনা দাও। লজিক্যাল অপারেটর হচ্ছে 3টি, এন্ড অর নট। তারপরে আছে ইলিফের গঠন ও ফ্লোচার্ট লেখো। এই যে এখানে যেটা আছে সিনট্যাক্স, ইলিফের গঠন ও ফ্লোচার্ট। এটা ইলিফের গঠন, ইলিফ হচ্ছে একটি যেটা আমাদের উপরে ছিল এখানে, এই যে এটা আমরা কিছুক্ষণ আগে আলোচনা করেছিলাম, কিওয়ার্ড, পাইথনের কিওয়ার্ড। তো ইলিফ হচ্ছে ইলিফের গঠন ও ফ্লোচার্ট লেখো। ইলিফের গঠন যদি আমরা করতে চাই এবং ফ্লোচার্ট যদি দেখাতে চাই, তাহলে সিনট্যাক্স কোলন এন্টার ইফ কন্ডিশন 1 কোলন, তারপর হচ্ছে স্টেটমেন্ট 1 ইলিফ কন্ডিশন 2 কোলন স্টেটমেন্ট 2। এইগুলা আসলে ধাপে ধাপে আমাদের বুঝতে হবে, শুধু পড়লে হবে না। আমি আরেকটু বুঝিয়ে বলি। সিনট্যাক্স কোলন দেওয়ার পর আমরা এন্টার চাপবো প্রোগ্রামিং এর মধ্যে। তারপরে হচ্ছে ইফ কন্ডিশন 1 কোলন এন্টার দি স্টেটমেন্ট 1। ঠিক একইভাবে ইলিফ কন্ডিশন আগে ছিল 1, এখানে হবে 2 এবং কোলন এন্টার দি স্টেটমেন্ট 2। এরপর আবার এন্টার দিয়ে ইলস কোলন স্টেটমেন্ট 3, ফ্লোচার্ট হবে স্টার্ট। ফ্লোচার্টের মাধ্যমে আমরা এই যে এখানে বলেছে, আমরা প্রথমে ইলিফের গঠনটা আলোচনা করলাম, এখানে ফ্লোচার্ট। ফ্লোচার্টে গিয়ে আমাদের প্রথমে এখানে স্টার্ট করতে হবে, তারপর হবে কন্ডিশন। কন্ডিশন আমরা এখান থেকে 1 নিব, প্রশ্নবোধক চিহ্ন। তারপরে প্রথম কন্ডিশন ইয়েস অথবা নো, ওয়াই দিয়ে ইয়েস, এন দিয়ে নো, এন্টার। তারপরে হচ্ছে কন্ডিশন 2, এই S1 না লিখলেও হবে। কন্ডিশন 2 এটা ইয়েস কিনা নো, অর্থাৎ প্রথম কন্ডিশন সঠিক কিনা বেঠিক, দ্বিতীয় কন্ডিশন সঠিক কিনা বেঠিক, তারপরে আমাদের শেষে আসবে ইন্ট। কারণ শেষে যখন আমাদের লুপ বারবার ব্যবহার করে আমাদের কাঙ্ক্ষিত শর্তে সত্যের মধ্যে পৌঁছে যাবে, তখন আমাদের এটা সমাপ্ত হয়ে যাবে। এই বিষয়গুলো হচ্ছে জাস্ট একটু দেখে রাখবেন, আমরা প্র্যাকটিক্যাল করলে ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। এখন হুইল লুপ ব্যবহার করে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যার যোগফল নির্ণয় করো। তো প্রোগ্রামটা কি? i সমান 1, সাম সমান 0, হুইল i গ্রেটার লেস দেন সমান সমান 100 কোলন, এন্টার সাম সমান চিহ্ন সাম প্লাস i সমান সমান i প্লাস 1, প্রিন্ট ফার্স্ট ব্র্যাকেট ডাবল কোটেশন সাম সমান সমান ডাবল কোটেশন কমা সাম লাস্ট ব্র্যাকেট। এই যে বিষয়গুলা আমরা যদি শুধু শুনি কিংবা পড়ি, আমরা কিন্তু মুখস্থ রাখতে পারবো না। এখানে এটা যদি শুধু আমরা শুনি, প্র্যাকটিক্যালটা না বুঝি, থিওরির পাশাপাশি আমাদের কাছে এগুলা কঠিন মনে হবে। এই জন্য আমি বলে নিচ্ছি এখনই, যেই বিষয়গুলো আমি এখন পড়তেছি আর আপনারা শুনতেছেন, এইগুলো আপনাদের ভিতরে যদি আমি বসিয়ে দেই, একদম পানি যতটা সহজে খান, এইগুলার উপর প্র্যাকটিস করতে ততটা সহজ আপনাদের মনে হবে। এই জন্য
থিওরিটা জাস্ট কিছু কিছু সোর্স আমাদের মুখস্থ করতে হবে, বাকিটা আমরা প্র্যাকটিক্যালি এমন ভাবে আয়ত্ত করব এগুলো আমাদের ভিতরে ইনশাআল্লাহ তাআলা বসে যাবে। আমি যেই কোডগুলো আলোচনা করব, এত কোড নিয়ে আলোচনা করব না, মূল যে কোডগুলো আছে এমন ভাবে আলোচনা করব, আর তার উপর এমন ভাবে আমরা ব্যাখ্যা দিব এবং নিব যাতে পরবর্তী কোডগুলো আমাদের কাছে একদম ক্লিয়ার হয়ে যায় লাইন বাই লাইন। তাহলে আমরা নিজেরাই এগুলো বানাতে পারবো, তখন আর এই পড়তে লিখতে আমাদের কাছে জটিল মনে হবে না। এখন শুরুতেই আমরা শুনতেছি, তাই অনেকের কাছে হয়তো বিষয়গুলো আমাদের জটিল মনে হচ্ছে। তারপর এখানে লিস্টের কনসেটেনেশন অপারেশন সংক্ষেপে বর্ণনা করো। দুই বা ততোধিক লিস্টকে অপারেটরের সাহায্যে যুক্ত করাকে কনসেটেনেশন বলে। উদাহরণ, এ সমান যা আছে তাই, বি সমান যা আছে তাই, সি সমান যা আছে তাই, প্রিন্ট সি, আউটপুট হলো এত। আমি সহজেই শেষ করতেছি কারণ আবহাওয়াটা আমাদের দিকে অনেক খারাপ যাইতেছে। আমি এখন আইপিএস রাউটার দিয়ে বসিয়ে, যেন কারেন্ট চলে গেল আমাদের এই আইপিএস রাউটারটা না বন্ধ হয়, চার্জার ব্যাকআপ দিয়ে ক্লাস করাচ্ছি। এখন ঝড় বৃষ্টি শুরু হয়ে গেলে আবার কথা বুঝবো না, তাই আমি সংক্ষেপে একটু থিওরিটা শেষ করে আমি প্র্যাকটিক্যালি চলে যাই, যেন আপনাদের যা বলতেছি আপনারা বুঝতে পারেন। তারপরে হচ্ছে টাপল টাপল ইন্ডেক্স পদ্ধতি দেখাও। ঠিক এইভাবে টি সমান যা আছে তাই, প্রিন্ট এত হবে, আউটপুট হবে এত। এগুলো আমরা প্র্যাকটিক্যালি ধারাবাহিক ভাবে যাব। আজকে পাইথনের বেসিক গুলো নিয়ে আলোচনা করব। তারপরে হচ্ছে পাইথনের সেটের বৈশিষ্ট্যগুলো কি কি, এটা আমরা খেয়াল করি। পাইথনের সেটের বৈশিষ্ট্য হচ্ছে ডুপ্লিকেট মান রাখা যায় না, পরিবর্তনযোগ্য, মোটেবল। তারপরে হচ্ছে ইউনুর ডিরেক্ট কালেকশন এবং সেকেন্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করা হয়। তারপরে ফাংশন কলিং বলতে কি বোঝায়? ফাংশন তৈরি করার পর তার কাজ সম্পাদনের জন্য নাম ব্যবহার করে আহ্বান করাকে ফাংশন কলিং বলে। ঠিক আছে, ফাংশন কলিং এর যে স্ট্রাকচারটা রয়েছে এটা আমরা যখন পাইথনে রান করব তখন আমাদের এটা দেখাবে, এটা রেজাল্টটা। তারপর এখানে কি আছে আরো, ওপেন ফাংশনের প্যারামিটার গুলো কি কি? ওপেন ফাংশনের প্যারামিটার হলো, ওপেন ফাংশনের প্যারামিটার, শিক্ষার্থীটা দুষ্টামি করতেছে, লাঠি দিয়ে নিলাম। আচ্ছা, মনে মনে পড়ো। ওপেন ফাংশনের প্যারামিটার গুলো বর্ণনা করো। ওপেন ফাংশনের প্যারামিটার হলো ওপেন ফার্স্ট ব্র্যাকেট ফাইল মোড ফার্স্ট ব্র্যাকেট, তারপরে ফাইল সমান সমান ফাইলের নাম, মোড ফাইলের নাম। এখানে কি দেওয়া আছে? মোডের ধরন, আর সমান এটা, ডাব্লু সমান এটা, এ সমান এটা, আর প্লাস সমান এটা। ঠিক এইভাবে এখানে গ বিভাগে আমরা একটি প্রশ্ন সমাধান করে আমরা প্র্যাকটিক্যালি চলে যাই। প্রোগ্রাম পরিকল্পনার ধাপগুলো বর্ণনা করো। এটা নিয়ে শুধু এখন আমি আলোচনা করব যাতে আপনারা প্রোগ্রামটা বুঝতে পারেন। এই বিস্তারিত এই কোডগুলো যদি আপনাদের পড়ি, আপনাদের মাথার উপরে দিয়ে চলে যাবে যে এখন আমাদের এগুলা লাইন বাই লাইন বুঝতে হবে, এটা হলো বিষয়। শুধু বললে আপনারা মনে রাখতে পারবেন না। এখন প্রোগ্রাম নিয়ে আলোচনা করি। প্রোগ্রাম পরিকল্পনার ধাপগুলো কি কি? সমস্যা নির্ধারণ। একটা প্রোগ্রাম পরিচালনার জন্য কি কি সমস্যা আসতে পারে সেই সমস্যাগুলো আমাদের নির্ধারণ করতে হবে, এবং ওই সমস্যাগুলোকে বিশ্লেষণ করতে হবে, এবং বিশ্লেষণ করে আমাদের সমাধান করতে হবে। যদি সমাধান করতে পারি তাহলে অ্যালগরিদম তৈরি, ফ্লোচার্ট তৈরি, তারপরে ক্লোডিং, টেস্টিং, ডকুমেন্টেশন, মেইনটেন্স আমরা সবই করতে পারবো। বৃষ্টি প্রচুর বাড়তেছে, তাই আমি এখন প্র্যাকটিক্যালি চলে যাই। একজনের সাথে শুধু একটু কথা বলবো, রাকিবুল ইসলাম। জি স্যার। এই ঝড়ের মধ্যে যে কথাগুলো বলতেছি মোটামুটি শোনা গিয়েছে? জি স্যার, আমি তো ক্লিয়ার শুনতে পাচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহর আজকে দয়া আছে আমাদের ক্লাসে, যার জন্য স্পষ্ট শুনতে পারতেছেন। যাক, আপনাকে ধন্যবাদ। আমি যা বলেছি, আমি আমার এখানে যতটুকু থিওরিক্যাল আলোচনা করেছি রাকিবুল ইসলাম, এতটুকু কি আপনি স্পষ্ট শুনতে এবং বুঝতে পেরেছেন? জি স্যার, জি স্যার। প্র্যাকটিক্যালি দেখালে ইনশাআল্লাহ তাআলা যদি ভিডিওটা দিয়ে দেই, বাসায় প্র্যাকটিস করে করতে পারবেন না? জি স্যার, প্র্যাকটিক্যালি দেখলে বিষয়টা আরো হ্যাঁ ক্লিয়ার হ্যাঁ, হবে। ইনশাআল্লাহ আমি প্র্যাকটিক্যালি যাচ্ছি, একদম লাইন বাই লাইন আলোচনা করব। তো আমি প্রথমে প্র্যাকটিক্যালি যাওয়ার জন্য আমার এখানে স্টার্ট প্রোগ্রাম, স্টার্ট বাটন থেকে আমি এখানে বিএস করে যাব, ভিজুয়াল স্টুডিও কোড। আমরা এই প্রোগ্রামটা এখানে ক্লিক করে ওপেন করব। আর এইখানে একটি বিষয় হলো, আমাদের কম্পিউটারে যদি এই প্রোগ্রামটি না থাকে, যদি আমাদের কম্পিউটারে এই প্রোগ্রামটি না থাকে, আমরা গুগল ব্রাউজারে ভিজুয়াল স্টুডিও কোড ডাউনলোড ফর পিসি যে বিটে আছে 64 বিট 34 বিট লিখে ডাউনলোড দিলে চলে আসবে। তো আজকে আমরা এখানে আলোচনা করব এই প্রোগ্রামটি কিভাবে ওপেন করতে হয়,
এবং এর মধ্যে কিভাবে একটি ফাইল ক্রিয়েট করতে হয় এবং সেই ফাইল থেকে কিভাবে আমরা যে কোনো কোড লিখতে পারবো এবং সেই কোড কিভাবে রান করতে পারবো, এটা হলো বিষয়। তো আমি শুরু থেকে আবার দেখাচ্ছি কিভাবে ভিজুয়াল স্টুডিও কোডটি আমরা ওপেন করব। এইভাবে স্টার বাটনে ক্লিক করব। আমরা এখানে যে নামের মূলটা সেটা লিখবো, যেমন বি লেখার পরেই চলে এসেছে ভিজুয়াল স্টুডিও কোড। এই কোডটি আমাদের কম্পিউটারে আমরা গুগল থেকে অথবা ক্রোম সফটওয়্যার থেকে সেটআপ দিয়ে নিব ডাউনলোড করে। এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এখানে ফাইলে যাব, ফাইলে গিয়ে নিউ উইন্ডো নিব এবং এটাকে আমরা এখানে বড় করে দিব। আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে একটি নতুন ইন্টারফেস চলে এসেছে। আমি একদম, যেহেতু আপনারা নতুন, শুরু থেকে আলোচনা করব। প্রথমে যদি আমরা এখানে একটা নিউ ফাইল ক্রিয়েট করতে চাই তাহলে এখানে প্লাস চিহ্নের মধ্যে যাব। যাওয়ার পরে আমরা এখানে নাম দিলাম hello.py। এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করি। এখানে ক্লিক করে এখানে লিখি py ক্লাস। আপনারা দেখতে পাচ্ছেন আমরা আমাদের ডেস্কটপে py-class একটা ফোল্ডার ক্রিয়েট করেছি, যার মধ্যে একটি ফাইল তৈরি করেছি hello.py। আমরা এখানে একটি বিষয় রয়েছে, আমরা অনেক সময় দেখি একজন স্টুডেন্ট পাইথনের উপরে একটি বড় কোর্স শেষ করে ফেলে, কোডিং এর উপরে, প্রোগ্রামিং উপরে সে বছরের পর বছর কোর্স করে ফেলে, 1 বছর মেয়াদী হোক, 4 বছর মেয়াদী হোক, কিন্তু সে একটা কোড রান করে দেখাতে পারে না। এটি কেন হয়? এটি এই জন্য হয়, এর জন্য দায়ী হলো দুই ব্যক্তি। এক নম্বরে দায়ী হলো টিচার, যিনি বুঝাচ্ছেন তাকে সম্পূর্ণটা ঢেলে দিচ্ছে না। আর দ্বিতীয়ত দায়ী হচ্ছে স্টুডেন্ট, যা তাকে দেওয়া হচ্ছে সেটা সে বুঝে প্র্যাকটিস করতেছে না। এখন বিষয় হলো, যদি আমরা এখানে কাজ করতে যাই আমাদের খেয়াল করতে হবে আমরা এখন কি দেখবো সেটা আমাদের বুঝতে হবে। আমরা এখন দেখব যদি আমরা হ্যালো ওয়ার্ড প্রিন্ট করতে চাই কিভাবে। হ্যালো ওয়ার্ড প্রিন্ট করার নিয়মটা 99% থেকেও বেশি প্র্যাকটিক্যাল পরীক্ষায় এসে থাকে। এখন যদি প্রিন্ট করতে চাই, PRINT প্রিন্ট, তারপরে হচ্ছে এখানে ফার্স্ট ব্র্যাকেট এবং আমরা এখানে ডাবল কোটেশন দিব আর হ্যালো ওয়ার্ডটা লিখে দিব। আপনারা দেখতে পাচ্ছেন এটা লেখা হয়ে গিয়েছে। এখন আমি এইখানে যা লিখেছি প্রিন্ট হ্যালো ওয়ার্ড, আপনাদের ঠিক তাই লিখতে হবে। তবে এখানে কিছু বিষয় রয়েছে যেগুলো যদি আমি এখন আপনাদের বিশ্লেষণ করে না দিই তাহলে আপনারা বুঝতে পারবেন না। এই কোডটি যখন আমাদের লেখা শেষ হবে তখন এন্টার চাপলেই হ্যালো ওয়ার্ডটা প্রিন্ট হয়ে যাবে। আর এখানে এতটুকু বুঝতে হবে, এই যে আমাদের প্রিন্ট আমরা এখানে লিখলাম, প্রিন্ট লেখার পরে আমরা এখানে যে ব্র্যাকেট দিয়েছি, এই যে ডান পাশে একটা বাম পাশে একটা, এই ব্র্যাকেটটাকে কি বলে? এই ব্র্যাকেটটাকে বলে প্যারেনথেসিস, যেটা ভাইবা পরীক্ষায় কিংবা লিখিত পরীক্ষায় অনেক সময় আসে। আমরা অনেকেই জানি এটাকে ফার্স্ট ব্র্যাকেট বলে, কিন্তু প্রোগ্রামিং এর ভাষায় এটার নাম হচ্ছে প্যারেনথেসিস। এই প্যারেনথেসিস যে ব্র্যাকেটটা আমাদের দুই পাশে রয়েছে এটাকে দুই ভাগে ভাগ করা হয়। প্রথমটা হচ্ছে ওপেন প্যারেনথেসিস আর দ্বিতীয়টা হচ্ছে ক্লোজ প্যারেনথেসিস। তারপর এই যে দুই পাশে যে চিহ্ন রয়েছে এটাকে বলে ডাবল কোটেশন। যদি একটা কোটেশন দেই তাহলে হবে সিঙ্গেল কোটেশন, আর দুটা কোটেশন দিলে আমাদের হবে ডাবল কোটেশন। কেউ যদি তার কোডিং এর মধ্যে এই লেখা থেকে কোনো একটি লেখা কিংবা কিছু বাদ দেয় অথবা যুক্ত করে তাহলে তার কোড রান হবে। এটা হলো 1 নাম্বার কন্ডিশন। আর 2 নাম্বার বিষয় হলো অবশ্যই কোড রান করার পূর্বে কন্ট্রোল এস দিয়ে নিতে হবে। যদি কেউ কন্ট্রোল এস না দেয় তাহলেও তার কোড রান হবে না। এখন কথার কথা, আমি ভিডিও দেখলাম,
অথবা আমি আপনাদের এখানে দিয়ে দিলাম, কিন্তু আমি যে ভয়েসটা এখন দিয়েছি ওটা কেউ শুনলো না, খেয়াল করলো না, একদম দ্রুত টেনে শুধু দেখলো যে ইয়েটা কি, কোডটা এখানে কি আছে। কিন্তু এই যে আমি বললাম যে যদি কেহ এখানে একটা ফুল স্টপ বাদ দেয় অথবা একটা প্যারেনথেসিসও বাদ দেয় কিংবা অতিরিক্ত কিছু যুক্ত করে, তাহলে তার কোডটা রান হবে না। এই যে এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। আরেকটা কি পয়েন্ট দিলাম, কোড রান করার পূর্বে আমাদের কন্ট্রোল এস দিতে হবে। কন্ট্রোল এস না দিলে আমাদের কোড রান হবে না। তো আমি এখানে কোড কমপ্লিট করলাম, কন্ট্রোল এস দিলাম, এখন এন্টার চাপি, হ্যালো ওয়ার্ড প্রিন্ট হয়ে যাবে। হয়নি, হ্যালো ওয়ার্ড কি হয়নি, প্রিন্ট হয়নি। কেন প্রিন্ট হয়নি? আমি তো রান করিনি। রান করব কিভাবে? এই যে এখানে রান পাইথন ফাইল আছে, এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের প্রিন্ট ডাউটে আসবে হ্যালো ওয়ার্ড। ঠিক আছে, যে কথাটা বললাম আগে দেখি আপনারা বুঝতে পারছেন কিনা, নয়তো সামনে গিয়ে কোনো লাভ হবে না। আচ্ছা, জাহাঙ্গীর হোসেন ভাই আমার, জাহাঙ্গীর হোসেন, রাকিবুল ইসলাম আছে? জি স্যার। যা আলোচনা করেছি মোটামুটি বুঝতে পেরেছেন? জি স্যার, কথা বোঝা যায় না স্যার। হ্যাঁ হ্যাঁ, জাহাঙ্গীর হোসেন, রাকিবুল ইসলাম, আমার এই যে আলোচনা করেছি প্র্যাকটিক্যালটা বুঝতে পেরেছেন? জি স্যার। আমি আরো এটার উপর আলোচনা করব, আরো ক্লিয়ার হবে। আচ্ছা, তিথি রয়, জি স্যার, বুঝতে পেরেছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ঠিক আছে। আমি এখন এই কোডের উপর আরো ব্যাখ্যায় যাই। কখনো যদি এরকম হয়, কখনো যদি এরকম হয় যে আমরা হেলো ওয়ার্ডটা প্রিন্ট না করে, আর আমার আমি নেট লেকচার শেষ করি, সমস্যা করতেছে। সমস্যা নেই, আমি লেকচারটা শেষ করি, আপনারা একটু চেষ্টা করেন শোনার জন্য। হ্যাঁ, বেশিক্ষণ লাগবে না, আমি শর্টকাটই দেখাবো। আমরা যদি এখানে হেলো ওয়ার্ডটার জায়গায় আমরা এখানে হ্যালো স্টুডেন্ট এটা প্রিন্ট করি, তাহলে কি আমাদের প্রিন্ট হবে? অবশ্যই হবে। এখন আমরা এই যে এখানে যেটা আছে প্রোগ্রামটা রান করেছিলাম হ্যালো ওয়ার্ড, এটাকে আমরা ক্লোজ করে দিব। নিচে ক্লিক করে CLS এন্টার দিলেই এর লেখাগুলো চলে যাবে। চলে গিয়েছে। এখন আমরা হ্যালো স্টুডেন্টটা প্রিন্ট করব। যদি হ্যালো স্টুডেন্টটা প্রিন্ট করতে চাই একইভাবে রান করব, নিচে চলে আসবে হ্যালো স্টুডেন্ট। আচ্ছা, এখন যদি এখানে আমরা হ্যালো টিচার প্রিন্ট করতে চাই, হ্যাঁ, যদি এটা প্রিন্ট করতে চাই তাহলে কি হবে? অবশ্যই হবে। আমরা এইখানে রান করে দিব, হ্যালো টিচারই প্রিন্ট হবে। এই যে প্রিন্টের যে সিস্টেমটা, হ্যালো ওয়ার্ডের জায়গায় আমরা যা লিখি, আমরা যেটা প্রিন্ট করতে চাই সেটাই প্রিন্ট হবে। এই যে এখানে আমরা হ্যালো ওয়ার্ড লিখলাম, হ্যালো স্টুডেন্ট লিখলাম, হ্যালো ওয়ার্ড লিখলাম, যা কিছুই লিখলাম, এইগুলা হলো এক একটা স্ট্রিং। আমি কিন্তু এই কোডটার বিস্তারিত ব্যাখ্যা দিয়েছি। কি ব্যাখ্যা দিয়েছি? এখানে প্রিন্টটা হচ্ছে একটি বিল্ট, প্রিন্টটা হচ্ছে একটি বিল্ট ইন ফাংশন, যাকে সংক্ষেপে ফাংশন বলে। তো প্রিন্টটা কি? একটি বিল্ট ইন ফাংশন, যার কাজ হচ্ছে, যার কাজ হচ্ছে কোনো কিছুকে, কোনো কিছুকে প্রিন্ট করা, প্রদর্শন করা। প্রিন্ট ফাংশনটার মাধ্যমে বিভিন্ন ধরনের ডাটা প্রদর্শন করা যায়, বিভিন্ন ধরনের ডাটা প্রদর্শন করা যায়, সেটা হোক কোনো স্ট্রিং। কি কি স্ট্রিং? হ্যালো টিচার, হ্যালো স্টুডেন্ট, হ্যালো ওয়ার্ল্ড। এবং এই প্রিন্টার মাধ্যমে আমরা এখানে যে কোনো নাম্বারও প্রিন্ট করতে পারি, যাকে বলা হয় ইন্টিজার। আমরা এখানে লিখি 100, আর এটা আমরা এখান থেকে ক্লোজ করে দিই CLS দিয়ে। এখন কোডটাকে আমরা রান করি, এই 100 আমাদের প্রিন্ট হয়ে যাবে। আমরা ইচ্ছে করলে স্ট্রিং ও প্রিন্ট করতে পারি। স্ট্রিং হচ্ছে কোনো ওয়ার্ড, যেমন হ্যালো ওয়ার্ড, হ্যালো টিচার, হ্যালো স্টুডেন্ট। আর ইন্টিজার হচ্ছে যে কোনো সংখ্যা। তারপরে হচ্ছে ফ্লোয়েটও প্রিন্ট করতে পারি, অর্থাৎ দশমিক সংখ্যা। এখানে যদি 1.00.00 দেই, আমাদের এটাই প্রিন্ট হয়ে
যাবে। কন্ট্রোল এস দিতে হবে কমন, আমি আবারও মনে করিয়ে দিচ্ছি। কোড লেখার পরে আগে কন্ট্রোল এস দিতে হবে, তারপরে আমাদের রান করতে হবে। এখন এখানে রান করি, সব চলে আসবে। এখানে যা আছে ঠিক তাই চলে এসেছে। অর্থাৎ আমরা এখানে ফ্লুয়েড নাম্বারও প্রিন্ট করতে পারি। আচ্ছা, দশমিক সংখ্যা। তো এই যে প্রিন্টের যে বিষয়টা আশা করি বুঝতে পেরেছেন। আমি একজনের সাথে কথা বলি। তিথি রয়, তিথি রয় আছে? জি স্যার। এই যতটুকু বলেছি মোটামুটি ক্লিয়ার হয়েছে না? জি স্যার, অনেকটুকু ক্লিয়ার হয়েছে। যদি লাইন বাই লাইন ব্যাখ্যা না দিতাম বুঝতে কষ্ট হইতো না? জি স্যার। ওকে, ঠিক আছে, আপনাদের জন্য এটা আমি এইভাবে নিয়ে আসছি। ওকে, এখন আমরা পরবর্তী বিষয়ে যাই। ধন্যবাদ। এখন কোনো কথার কথা যে এটা আমরা এখানে ক্লিয়ার করি সিএলএস দিয়ে, সিএলএস এন্টার, এটা বাদ করে দিই। এখন কথার কথা, কেউ বলল, কেউ আমাকে বলল যে, কেউ আমাকে বলল আমরা হ্যালো ওয়ার্ল্ড যে লেখাটি রয়েছে এটা কম্পিউটারে 10 বার প্রিন্ট করতে চাই। এটা কম্পিউটারে আমরা 10 বার প্রিন্ট করতে চাই। সেটা কিভাবে? সেটাও যদি করতে চাই আমরা এখানে লিখব ফর আই ইন রেঞ্জ। কতবার? 10 বার। যদি 10 বার প্রিন্ট করতে চাই, এখানে একটু বুঝবেন বিষয়টা, এখানে একটা ব্যাখ্যা আছে গুরুত্বপূর্ণ। 10 বার প্রিন্ট করতে চাই, এভাবে আমরা আমাদের কোডটা লিখব। লেখার পর এন্টার দিব এবং প্রিন্টের মধ্যে আমি এখানে হ্যালো ওয়ার্ল্ড না দিয়ে লিখে আই লাভ পাইথন, আই লাভ পাইথন, আই লাভ পাইথন যেটা দিয়েছি এটা আমি 10 বার প্রিন্ট করব। এটা আমি 10 বার প্রিন্ট করব এবং দুই পাশে প্রিন্ট করার পূর্বে আমাদের কোটেশন চিহ্ন দিতে হবে। এখানে আমি যা দেখালাম যদি এটা আপনারা না দেন তাহলে কিন্তু এটা সঠিকভাবে রান করবে না। যদি আমরা এই লাইনটার ব্যাখ্যায় যাই তাহলে এখানে কি দাঁড়াবে? এখানে যদি আমরা এটাকে রান করি আই লাভ পাইথন 10 বার প্রিন্ট হবে। আর এখানে যেটি রয়েছে রেঞ্জ 10, রেঞ্জ 10 মানে কি? রেঞ্জ 10 মানে হচ্ছে এই 10 ভিতর আই লাভ পাইথনটা, মানে এই 10 বারের মধ্যে আই লাভ পাইথনটা আমাদের প্রিন্ট হবে। যদি আমরা এখন এই কোডটা রান করি, এই কোডটা আমাদের এখানে 10 বার আসবে। আর এইখানে আমি কিছুক্ষণ আগে বলেছি এই ব্র্যাকেটটার নাম হলো প্যারেনথেসিস। প্রথম ব্র্যাকেটটা হলো ওপেন প্যারেনথেসিস এবং দ্বিতীয় ব্র্যাকেটটা হচ্ছে ক্লোজ প্যারেনথেসিস। এটা হলো সিঙ্গেল কোটেশন, এটাও হলো সিঙ্গেল কোটেশন। আর প্রিন্টটা হচ্ছে একটি বিল্ড ফাংশন, প্রিন্টটা হচ্ছে একটি বিল্ড ফাংশন। আমরা যদি এখন এর উপরে আরো বিস্তারিত জানতে চাই তাহলে ফরটা কি? ফর হচ্ছে একটি লুপ যাকে আমরা কিওয়ার্ড বলে জেনে থাকি। তারপর এখানে যেটি রয়েছে সেটি আমাদের বুঝতে হবে। আইটা কি? আই হচ্ছে একটি লুপ ভেরিয়েবল, প্রতিবার লুপ করবে, চলার সময় বর্তমান সংখ্যাটি আই এর মধ্যে সংরক্ষণ করা হয়। অর্থাৎ এই যে 10টা রয়েছে এটা হলো আই এর মান। ইন মানে হচ্ছে মধ্যে, কিসের মধ্যে? রেঞ্জ 10 এর মধ্যে। আমরা এখানে 10 দিয়েছি মানে আই লাভ পাইথনটা 10 বার প্রিন্ট হবে। আমরা একটু রান করে দেখি কন্ট্রোল এস দিয়ে। এই আপনারা দেখতে পাচ্ছেন 10 বার প্রিন্ট হয়েছে। এখন কথার কথা আমি এখানে কি লিখলাম? ফর আই ইন রেঞ্জ প্যারেনথেসিস 10 প্যারেনথেসিস কোলন চিহ্ন এন্টার, প্রিন্ট প্যারেনথেসিস সিঙ্গেল কোটেশন আই লাভ পাইথন সিঙ্গেল কোটেশন ক্লোজ প্যারেনথেসিস। এখন আমি এখানে যদি 100 বার লিখি এবং কন্ট্রোল এস দেই, রান করি, এটা 100 বারই আই লাভ পাইথন প্রিন্ট হবে। এখন যদি আমি এখানে লিখি আই লাভ মাই স্টুডেন্ট, ঠিক আছে, স্টুডেন্টস,
আমি সবাইকে এটা বললাম, কন্ট্রোল এস দিলাম। আমি কতবার? আমি সবাইকে এটা 1000 বার বলবো। 1000 দিয়েছি, কন্ট্রোল এস দেই। আর এটা আমি এখান থেকে ক্লোজ করে দেই, CLS এন্টার। এখন আমি রান করার সাথে সাথে সবাইকে আই লাভ মাই স্টুডেন্ট বলা হয়ে যাবে। আপনারা দেখতেছেন কতবার চলে এসেছে। এইভাবেই এই যে এতটুকু যা দিয়েছি রে ভাই, পৃথিবীতে যত ওয়ার্ড আছে সব প্রিন্ট করে ফেলেন, যত নাম আছে সবাইকে হ্যালো জানিয়ে ফেলেন। আর রেঞ্জটা যা বলতে চান, আই লাভ ইউ আম্মু, আই লাভ ইউ বাবা, আই লাভ ইউ মাই সুইট হার্ট, আই লাভ ইউ মাই সিস্টার, আরে যা বলতে চান তা বলে শুধু রান করে ভালোবাসার সম্বোধন করতে থাকেন। এই যে এই বিষয়গুলো যত প্র্যাকটিস করবেন আপনি তত জানবেন। এখন আমি একটু আপনাদের সাথে কথা বলি। প্রথমে যাব রাকিবুল ইসলাম। জি স্যার। আজকে ক্লাসটা কেমন লাগলো বলেন তো শর্ট করে? স্যার ভালো লাগছে, নতুন কিছু শিখতে পারলাম। আপনি জানেন অনেক প্রতিষ্ঠান আছে আমার জানা মতে একটা কোড রান করতে পারে না, কিন্তু আলহামদুলিল্লাহ আশা করি আপনারা প্রথম ক্লাসে রান করতে পারবেন না ইনশাল্লাহ। ইনশাআল্লাহ স্যার। আচ্ছা, আরেকটু বলি, রোমান ভাই। জি স্যার, বুঝতে পেরেছেন আমি ভাই আমার? মাঝখান থেকে স্যার অনেকগুলা শুনতে পারি নাই, আমার নেটে প্রবলেম করছিল। সমস্যা আমি নাই, আমি ভিডিও পরবর্তীতে দিয়ে দিব। ক্লাসটা দেখে নিব। যতটুকু শুনেছেন আপনি পারবেন না? জি, মাঝখান থেকে বুঝি নাই, তবে আর দেখলে আমি ইনশাল্লাহ পারবো। হ্যাঁ, যতটুকু বুঝেছেন দেখেছেন, যতটুকু দেখেছেন, নেটওয়ার্কের কারণে জি যিনি স্যার, দেখতে ততটুকু পারেননি, বুঝেছি। যতটুকু দেখেছেন বুঝতে পেরেছেন। জি জি। ওকে, ধন্যবাদ। তিথি রয়, জি স্যার। আপনি আমার সব কথা স্পষ্ট বুঝতে পেরেছেন? জি স্যার। থিওরিটা বুঝতে পেরেছেন? জি স্যার। পাশাপাশি প্র্যাকটিক্যালটা বুঝতে পেরেছেন? জি স্যার। যা বলেছেন সত্য বলেছেন? জি স্যার। আচ্ছা, আপনি কি আমাকে কখনো সামনাসামনি দেখেছেন? মনে হয় না স্যার। মনে হয় না, আমাকে দেখার কথাও না। আমার আশেপাশের যেই মানুষ রয়েছে এলাকার মধ্যে অনেকেই আমাকে চিনে না, কারণ আমি একদম ভদ্র করে পড়াশোনা করে জাতির সামনে বের হয়েছি, যার জন্য অনেকেই আমাকে চিনে না, আমি অনেককেই চিনি না। এর জন্য আপনিও তো দেখাটা মনে হয় না পসিবল। যাই হোক, তো যা বলেছেন সত্য বলেছেন, তাই তো? আমি তো বাধ্য করিনি। জি স্যার। তো আশা না করা স্যার। যায় আপনাদের যা দিচ্ছি আপনারা সঠিকভাবে পাচ্ছেন তো, জি স্যার। এবং এটার উপরে প্র্যাকটিস করে ভবিষ্যতে ভালো একটা রেজাল্ট, ভালো একটা শিক্ষা আমাকে উপহার দিতে পারবেন না? অবশ্যই স্যার। ইনশাআল্লাহ, ঠিক আছে। পরবর্তী ক্লাসে আমরা ম্যাথমেটিক্যাল অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব, যার মধ্যে অনেক বিষয় থাকবে। আজকে জাস্ট এতটুকু পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।